এর আমরা সবাইকে স্বাগতম জানাচ্ছি। গত ক্লাসে আমরা এক্সেলের অনেক বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা যেমন মেইন ট্যাব, তারপরে গ্রুপ ট্যাব, ওয়ার্ক এরিয়া, স্ট্যাটাস বার, তারপরে আমরা স্ক্রল বার, জুম ইন, ঠিক আছে, এই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আমরা খেয়াল করি যে এক্সেল ওপেন করার সাথে সাথে এখানে দুইটা বিষয় খেয়াল করো, একটা হলো ফ্রন্ট, একটা ফ্রন্ট সাইজ। ফ্রন্ট হলো ক্লিবরি ফ্রন্ট এখানে ডিফল্ট হিসাবে চলে আসছে, এবং এলিভেন্ট ফ্রন্ট এখানে বাই ডিফল্ট হিসাবে কি চলে আসছে। আচ্ছা, আরেকটা বিষয় এখানে খেয়াল করো যে A1 সেল যে আছে এটা কি বাই ডিফল্ট ভাবে সিলেক্ট আছে। তাহলে দেখো A1 সেলটা কি আছে, অটোমেটিকলি সিলেক্ট আছে, আছে না? এখন আমরা যদি এখানে লেখা শুরু করি, ধরো আমরা ABC লিখি, দেখবা এই ঘরেই কি আসবে, লেখা উঠবে। এই ঘরেই কি উঠবে, লেখা। বুঝতে পারলাম কিনা? বাই ডিফল্ট এটা কি ছিল, অ্যাক্টিভ ছিল। পরবর্তীতে আমি যে এই সেলটা অ্যাক্টিভ করছি, এরপরে আমি এই ঘরে ক্লিক দিলে এই সেলটি অ্যাক্টিভ হবে, আবার এইদিকে ক্লিক দিলে এই সেলটি অ্যাক্টিভ হবে, ঠিক আছে? যেমন আমরা এখানে লিখি UCTC, লিখলাম। লিখার পরে খেয়াল করো এখানে আমাদের একটা মিনি টুলবার আছে, আছে কি না? মিনি টুলবার আছে না? এই যে আমাদের এখানে ফ্রন্টের যে এই টুলবারটা আছে, যে ফ্রন্ট ক্লিপবোর্ড, হ্যাঁ, ফ্রন্ট ক্লিপবোর্ড, তারপর অ্যালাইনমেন্ট, এই যে বারটা আছে এবং নাম্বার, এই টোটালটা এখানে আছে। বুঝতে পারছো? এটা বলি মিনি টুলবার, এর নাম কি মিনি টুলবার। এটার সাহায্যে আমরা কি কি করতে পারি? আমরা এটার সাহায্যে যা করতে পারবো এটার সাহায্যে তাই করতে পারবো। যেমন আমরা এখানে খেয়াল করা রয়েছে ফ্রন্ট, প্রথমে রয়েছে কি ফ্রন্ট। আমরা যদি চাই যে ফ্রন্টটা চেঞ্জ করে দেবো, এখান থেকে ফ্রন্ট চেঞ্জ করে দিতে পারবো। কোথায় থেকে? মিনি টুলবার থেকে। বুঝাতে পারলাম কি না? আচ্ছা, আমরা আবার যদি মিনি টুলবারে যাই, এখান থেকে আমরা যদি অন্য একটা ফ্রন্ট দিই, ধরো আমরা এখানে গেলাম, এখান থেকে আমরা এই ফ্রন্টটা সিলেক্ট করে দিলাম, ঠিক আছে? আমরা এখন চাচ্ছি যে কালার সিলেক্ট করে দেবো। কি সিলেক্ট করে দেবো? কালার। আচ্ছা, কালার যদি সিলেক্ট করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? এই যে মিনি টুলবারের মধ্যে যে ফ্রন্ট কালার আছে, এখান থেকে আমরা জাস্ট কি করে দেবো, ফ্রন্ট কালার আমাদের ইচ্ছা মতো এখানে সিলেক্ট করে দিব। বুঝাতে পারলাম কিনা? এরকম ভাবে আরো আছে, যে বোল্ড আছে, ইটালিক আছে, ঠিক আছে? তারপরে এখানে আমাদের আরেকটা বিষয় আছে, এটা হলো কি পেজ কালার। আমরা ফ্রন্ট কালার দিলাম, আর হলো কি পেজ কালার। ধরো আমরা এই পেজটাই কালার করতে যাচ্ছি, ধরো এই কালার দিতে যাচ্ছি। একটা জিনিস বোঝার বিষয়, যে আমরা লেখাটা লিখছি এই 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 সেলে, বাট দেখাইতেছে কি অন্য সেলে, তাই না? এখন আমরা যে এটার স্পেস দিয়ে বড় করি, ধরো আমরা এখানে যদি এভাবে বড় করি, সেক্ষেত্রে আমার এই ঘরটা কি বড় হবে। বুঝছে কিনা? অথবা আমরা যদি এটা কি করি, মার্চ করি, এদের কি করি, মার্চ করি, এখান থেকে সেটা কি বড় হবে। ক্লিয়ার কিনা? আচ্ছা, মিনি টুলবার দিয়ে আমরা আর কি কি করতে পারি খেয়াল করো। এখানে আমরা এখান থেকে ফ্রন্ট চেঞ্জ করলাম, আমরা এখান থেকে ফ্রন্ট সাইজও কি করলাম, কমাইলাম বাড়াইলাম, ঠিক আছে? তারপরে এখানে ছোট বড়, এটা দিয়ে আমরা কি করলাম, এটা আরো বাড়াইলাম, এটা দিয়ে আরো কমাইলাম। বোল্ড ইটালিক করলাম, বোল্ড বোল্ড দিয়ে একটু গাঢ় করলাম, আবার ইটালিক দিয়ে একটু কি লেখাটাকে হাই মানে একটু স্টাইল করে ফেললাম, তাই না? আরেকটা হলো এখানে কি পেজ কালার। এখান থেকে আমরা চাইলে এই যে পেজ কালার কি করতে পারবো, দিতে পারবো। চাইলে আমরা এখান থেকে বর্ডার দিতে পারবাম। মানে এই টোটাল কাজটা আমরা এখান থেকে করতে পারতেছি, ঠিক আছে? বুঝাতে পারলাম কিনা? মিনি টুলবার বলতে আমরা এটা বোঝাই যে ক্লিপবোর্ড, ফ্রন্ট, অ্যালাইনমেন্ট, নাম্বার, এইগুলো নিয়েই হলো মিনি টুলবার। বুঝাইতে পারলাম? এইখানে যা আছে এইখানেও তা আছে। আচ্ছা, শুরুতে আমরা যদি খেয়াল করি কাট, কপি, পেস্ট, ফরম্যাট, প্রিন্টার, এই সম্পর্কে আমরা অনেক ক্লাস করেছি, এবং এই সম্পর্কে আমরা অলরেডি মাইক্রোসফট ওয়ার্ডে বেশ লম্বা সময় নিয়ে আমরা দেখাইছি, ঠিক আছে? আশা করি এই বিষয়টা আপনারা বুঝবেন এখান থেকে। তারপরে ফ্রন্ট, ফ্রন্টও এখানে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের মতোই ফ্রন্ট, ফ্রন্ট সাইজ, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন। এখানে একটা বিষয় আছে খেয়াল করেন, সেটি কি বর্ডার। এটা মাইক্রোসফট ওয়ার্ডেও ছিল, বর্ডার ছিল, ঠিক আছে? তারপরে কি ছিল এখানে, এটা মাইক্রোসফট ওয়ার্ডেও ছিল, এই যে লেখা এখানে কি থিম কালার, এটা মাইক্রোসফট ওয়ার্ডেও ছিল, ফ্রন্ট কালার ছিল, অ্যালাইনমেন্ট। এখানে খেয়াল করেন এই অ্যালাইনমেন্টটা মাইক্রোসফট ওয়ার্ডে ছিল না। এই যে এখানে তিনটা অ্যালাইনমেন্ট তো আছে, মাইক্রোসফট ওয়ার্ডে চারটা অ্যালাইনমেন্ট ছিল, জাস্টিফাই অ্যালাইনমেন্ট সহ, তাই না? আর এখানে খেয়াল করো উপরে নিচে অ্যালাইনমেন্ট আছে।
উপরে নিচে অ্যালাইনমেন্ট। উপরে নিচে অ্যালাইনমেন্ট বলতে আমরা কি বুঝি খেয়াল করো। আমরা যদি এটাকে একটু বড় করি, আমরা যে এই সেলটাকে বড় করি, সেক্ষেত্রে আমরা এটা বুঝতে পারবো। বর্তমানে যে আমাদের যে অ্যালাইনমেন্ট, উপরে নিচে যে অ্যালাইনমেন্ট, যেটা টপ বটমের যে অ্যালাইনমেন্ট, এটা আমরা কই আছি বর্তমানে এই সেলের নিচে আছি। এখন যদি মিডিল আসতে চাই, তাহলে এই যে এখানে কি করতে হবে, মিডিল অ্যালাইনমেন্টে কি ক্লিক দিতে হবে, তাহলে মিডিলে চলে আসবে। আবার যদি আমি টপে চলে আসবো, টপ অ্যালাইনমেন্টে, তাহলে টপ অ্যালাইনমেন্টে ক্লিক দিলেই আমার লেখাটা উপরে চলে আসবে। এটা তখনই বোঝা যাবে যখন সেলটা বড় থাকবে। আর সেল যদি বড় না থাকে, এরকম থাকে, সেক্ষেত্রে এটা বোঝা খুব বড় মুশকিল। কিন্তু আমরা বুঝতে পারবো আমি যে এখান থেকে এটা কই আছে, টপে আছে। আর এটা যদি মিডিল দিয়ে রাখি, এখন যদি আমি এটা টান দিই, একবারে মিডিলে থাকবে। ক্লিয়ার কিনা? তাহলে আমরা এই অ্যালাইনমেন্ট সম্পর্কে আমরা আগে জানছি, যেমন এখানে লেফট, আর এটা কি সেন্টার, এটা হলো রাইট। ঠিক আছে, তিনটা অ্যালাইনমেন্ট। মানে মোট কথা হলো তোমার লেখাটারে সেন্টারে নিয়ে যাবে, লেফটে নিয়ে যাবে, রাইটে নিয়ে যাবে। আর এটা হলো কি, তোমার কি নিচে নিচে নিয়ে যাবে, মিডিলে নিয়ে আসবে, আবার উপরে নিয়ে আসবে। বুঝাইতে পারলাম? এই তিনটা অ্যালাইনমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপরে আছে এখানে খেয়াল করো, আমরা অনেক সময় দেখা যায় একটা লেখাকে এইভাবে বাঁকাই। অনেক যারা এক্সেল শিটের মধ্যে দেখবা বাঁকা করে লেখা আছে হেডিং এর মধ্যে। কিভাবে খেয়াল করে, এখানে ক্লিক দিই, ক্লিক দিলে দেখবে যে অ্যাঙ্গেল, হ্যাঁ, এই যে এখানে যে স্টাইলটা আছে না, এই স্টাইলে লেখা হয়ে যাবে। তুমি ফ্রন্ট সাইজ ছোট করে দাও, সেক্ষেত্রে আরো ভালো লাগবে দেখতে। বুঝাইতে পারলাম কিনা? লেখাটা কি হয়ে গেছে, একটু অ্যাঙ্গেল হয়ে গেল। ঠিক আছে, তারপর তুমি যদি চাও যে না অন্যভাবে দিবা, এইভাবে দিতে পারবা। তারপর যদি চাও যে লম্বালম্বি ভাবে দিবা, এইভাবে দিতে পারবা। এখানে বেশ কয়েকটা কি আছে, বাই ডিফল্ট কিছু রুলস এখানে ফরম্যাট দেওয়া আছে। এগুলো অ্যাপ্লাই করে তোমরা আবার আগের জায়গায় ফিরে আসতে পারবা। বুঝাতে পারলাম কিনা? আমাদের প্রয়োজন অনুসারে আমরা লেখাকে এভাবে বাঁকাইতে পারবো, আবার প্রয়োজন অনুযায়ী আমরা লেখাকে কি করতে পারবো, আবার এটাকে কে সোজাও করতে পারবো। বুঝাইতে পারলাম কিনা? তাহলে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী কাজগুলো আমরা এখান থেকে করে নিব। বুঝতে পারছি? ওকে, আচ্ছা। এটার নাম কি? এটার নাম হলো ওরিয়েন্টেশন। এটার নাম কি? ওরিয়েন্টেশন। আচ্ছা, তারপরে এখানে আছে ইনডেন্ট। ঠিক আছে, ইনডেন্ট মানে কি, আমরা মাইক্রোসফট ওয়ার্ডে আমরা দেখছিলাম যে একটা লেখাকে সামান্য পরিমাণ একটু অংশে ডানে বামে সরিয়ে নেওয়া, এটা বলেছিলাম ইনডেন্ট, তাই না? এখানে দুইটা ইনডেন্ট আছে। কি আছে? দুইটা ইনডেন্ট। একটা হলো কি লেফট, একটা হলো রাইট। ধরো এটাতে আমরা যদি শুরু করি ইনডেন্ট, সেই ক্ষেত্রে এটাতে আবার আমরা এদিকে নিয়ে আসতে পারবো। ক্লিয়ার কিনা? তো অনেক সময় দেখা যায় না যে এই লেখাটাকে আর একটু এদিকে নেওয়া দরকার, এরকম মনে হয় না? তখন আমরা দেখেন দেখি স্পেস বার ব্যবহার করে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে আমরা দেখা দিতে পারবো না। পারবো? স্পেস বার কাজ করবে, কাজ করবে। সেই ক্ষেত্রে আমরা এখান থেকে কি করবো, ইনডেন্ট, এখান থেকে একটা ইনডেন্ট দেবো। ঠিক আছে, একটু ইনডেন্ট দিলে এই লেখার ধরো এই যে মাঝখানে চলে আসছে। ঠিক আছে কিনা? আবার যদি এই দিকে নিয়ে আসতে চাও, একটা আছে লেফট ইনডেন্ট, একটা হলো কি ডিক্রেস ইনডেন্ট, একটা ইনক্রেস, মানে বৃদ্ধি পাবে এবং কমবে আর কি, দুইটা। ঠিক আছে, এই যে এরকম। বোঝা গেছে? তাহলে আমরা একটা লেখাকে ডান পাশে নিয়ে যেতে পারবো, বাড়াইতে পারবো, আবার বাম পাশে নিয়ে আসতে পারবো। ওকে, তাহলে এটা আমরা বুঝলাম। আচ্ছা, তারপর আছে র্যাপ টেক্সট। এখানে লেখা আছে ওয়ার্প টেক্সট, আসল উচ্চারণটা কি হবে, র্যাপ টেক্সট। র্যাপ টেক্সটের কাজটা কি? আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে এন্টার দিই না, এন্টার দিছি না আগে, এই এন্টার দিয়ে নিচে লেখা নিয়ে আসছি, এন্টারের কাজটা করবে এই র্যাপ টেক্সটে। ধরো এই লাইনটা বড় হয়ে গেছে, সে কি করবে, সে এই লাইনটারে নিচে নামাই দিবে, আর অন্য কোনো লাইনে কি নিবে না। তুমি চাচ্ছ যে এই একটা করে দেখাইতে, বুঝাইতে পারলাম? তুমি কি চাচ্ছ, শুধুমাত্র এই ঘরের মধ্যে আমার লাইনটা থাকবে, অন্য ঘরে যাবে না। সেক্ষেত্রে কি করতে হবে, এখান থেকে র্যাপ টেক্সট সিলেক্ট করতে হবে। ক্লিয়ার কিনা? এই র্যাপ টেক্সট সিলেক্ট করে লেখাটা এক ঘরের মধ্যে থাকবে, সে আর বাইরে যাবে না, নিচে চলে আসবে। ঠিক আছে, আর আরেকটা হলো মার্জ সেন্টার এবং মার্জ সেল। আমরা অনেক সময় দেখি যে অনেকগুলো সেল আমরা একসাথে করে মার্জ করি, একটা সেল বানাই। প্রয়োজন হয় না? যেমন তুমি একটা ডাটা এন্ট্রি শিট করতেছো বা নাম লিখতেছো, যেমন নেম, অ্যাড্রেস, হ্যাঁ, সিটি, তার ফোন নাম্বার লিখতেছো। এখন উপরে লিখবা কি ডাটা ইনফরমেশন। ডাটা ইনফরমেশন তুমি একটা সেলে লিখতে পারবো না, তোমার মিনিমাম 4-5টা সেল একসাথে করে লিখতে হবে। ওটা কেমনি লিখবা, ধরো এই যে এই সেলটারে আমরা একটা সেল বানাই,
যে সেলগুলো সিলেক্ট করলাম এই টোটাল সেলটার আমি কি করব, একটা সেল বানাবো, যে মার্স এন্ড সেন্টার। মার্স এন্ড সেন্টার দিলে এখানে একটা সেল হয়ে গেছে। এখানে যে আমি লেখা লিখলে একটা লেখা হবে। আমি পরবর্তীতে এই লেখাকে আমি কি করতে পারবো, এই যে এর আগে শিখছি না আমরা, এখান থেকে টপে নিয়ে আসতে পারবো, আবার উপরে নিয়ে আসতে পারবো, বুঝছো? আবার আমি চাই লেফটে নিয়ে আসতে পারবো এই অ্যালাইনমেন্ট দিয়ে। তো অনেকগুলো সেলের আমরা যদি কি চাই একসাথে মার্চ করি, সেই ক্ষেত্রে মার্চ এন্ড সেন্টার দিলে হবে। এখানে কয়েকটা অপশন আছে, মার্চ সেন্টার, মার্চ অ্যাক্রস, মার্চ সেল, আনমার্চ সেল। ঠিক আছে, এখন আমি উঠাই দিতে চাই ধরো এটাকে, হ্যাঁ, আনমার্চ করে দিলে হবে এখান থেকে। ঠিক আছে, আগের মতো হয়ে গেল আর কি, বুঝাইতে পারলাম? আচ্ছা, তাহলে এইটুকু আমরা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছি। এইটুকু আমাদের অনেকটা কাজে লাগবে। আর মাইক্রোসফট এক্সেলের মধ্যে আমরা একটা জিনিস জানি, যে আমরা যে এক্সেলের যে শিটগুলো আছে এগুলো টোটালি, এই যে ঘরগুলো আছে এগুলো প্রিন্ট হয় না। এগুলো কি হয় না, এই ঘরগুলো প্রিন্ট হয় না, সেলের যে ঘরগুলো আছে এগুলো প্রিন্ট হয় না। প্রিন্ট হইতে গেলে আমাদের কি করতে হবে, আমাদেরকে না, আমাদের এখান থেকে এই যে এখান থেকে বর্ডার দিয়ে নিতে হবে। ধরো তুমি এই অতটুকু আমি কি করবাম, ধরো বর্ডার দিব, বর্ডার দিলে বর্ডার দেখা যাবে। সিলেক্ট করলাম, সিলেক্ট করে কিন্তু অল বর্ডার দিলাম। এই এখন এটাকে যদি প্রিন্ট প্রিভিউতে যাই, দেখো এটা দেখাবে। ক্লিয়ার কিনা? মানে মাইক্রোসফট এক্সেলে তুমি যে ঘরগুলো আছে এই ঘরগুলো প্রিন্টে আসবে না, বাট প্রিন্টে আসতে হলে তোমাকে কি করতে হবে, অল বর্ডার দিয়ে নিতে হবে। ক্লিয়ার কিনা? ওকে, তাহলে আমরা এটুকু বুঝছি তো সবাই? ওকে, আচ্ছা, এখন আমরা যে জিনিসটা দেখবো, আমরা অলরেডি দেখাইছি, তোমরা অনেকে বুঝো নাই, কলাম সাইজ আর রো সাইজ আমরা রিসাইজ করব। রিসাইজ করলে এই যে যেটা দেখাইলাম আর এটি রিসাইজ। ধরো আমরা এই যে কলামটা বড় করলাম, সরি আমরা এই যে এই রোটারে কি করছি, বড় করছি না, আমাদের মতো কি করছি, সাইজ করছি, এটা বলে রিসাইজ। ঠিক আছে, ইচ্ছা মতো সাইজ করছি, অথবা প্রয়োজন অনুযায়ী যতটুকু সাইজ প্রয়োজন সেটা আমরা করছি, সেটা হলো রিসাইজ। ঠিক আছে, আমরা যদি এখানে, আমি যদি আবার এইখানে ধরি, স্যালারি এখানে দিলে কি হবে না, স্যালারি এখানে দিলে আমরা স্যালারি ছোট করতে পারবো না, বড় করতে, বাট ধরতে হবে কোথায়, এই যে 1 2 নাম্বার উপরে ধরতে হবে। ঠিক একইভাবে যদি আমরা কলামকে বড় ছোট করতে চাই, একটা কলামকে, তাহলে ধরতে হবে কোথায়, ABC যে লেটারগুলো আছে এটার মধ্যে ধরতে হবে, দূরে টান দিলে বড় হবে। ক্লিয়ার কিনা? ধরো তুমি একটা লেখা লিখছো, ধরো এখন তুমি একটা লেখা রাখছো, ধরো আমরা এখানে UCTC আবার লিখি, UCTC লিখলাম, লিখার পরে আমার লেখাটা হয়ে গেছে, আর এক সেলে চলে গেছে। এখন চাইলে আমি কি সেলটা বড় করে দিতে পারবো না? এখানে ধরলে হবে না, এখানে ধরলে হবে না, ধরতে হবে কোথায়, নাম্বারের উপর ধরতে হবে। ঠিক আছে, সরি নাম্বার না, ABC লেটার উপর ধরতে হবে, তাই না? লেটার উপর ধরলেই এরকম বড় হয়ে যাবে। আবার যদি চাও প্রয়োজন অনুযায়ী যতটুকু দরকার তুমি কি করতে পারবা, ছোট করে দিতে পারবা। আবার যাও এই দিকটা বড় করবা, এই দিকটা বড় করে দিতে পারবা। ক্লিয়ার কিনা? বোঝা গেছে? সহজ না? তো আমরা চাইলে যে কোনো সেল, যে কোনো কলাম, যে কোনো রোকে আমরা ইচ্ছা মতো কি করতে পারবো, রিসাইজ করতে পারবো। ক্লিয়ার কিনা? ওকে, আমরা এখন এই যে বিভিন্নভাবে রিসাইজ টিসাইজ করলাম, আমাদের ফ্রন্ট গুলা কি হয়ে গেছে, সরি, আমরা যে রিসাইজ টিসাইজ করলাম আমাদের এই সেলগুলা রোগুলা একটু এলোমেলো হয়ে গেছে, হয়েছে কিনা? এখন আমরা এটাকে একটু কি করব, আমরা কি করব, এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এখানে খেয়াল করো, এখানে কি আছে, এই যে ফরম্যাট নামে একটা অপশন আছে না, ফরম্যাট, এখান থেকে আমরা একটা অপশন আছে রো হাইট, আছে না? ও একটা রোর কতটুকু হাইট থাকবে, একটা কলামের কতটুকু হাইট থাকবে, এখানে ইচ্ছা মতো স্পেসিফিক তুমি দিতে পারবা। বুঝছো কিনা? আর যদি না স্যার আমি দিব না, ওটু ওটু থাকবে, সেই ক্ষেত্রে এই যে ওটু রো হাইট সিলেক্ট করে দাও। আবার আমরা এখান থেকে কি করব, এখান থেকে ওটু কলাম হাইট সিলেক্ট করে দিলাম। দেখো এখন মোটামুটি ভাবে কি ওটু হয়ে গেছে, তাই না? এখন এই যে এটা আছে, এটা কি, এটা আমাদের এখানে কি করা আছে, আমরা অলরেডি বড় করে রাখছি, এই জন্য এটা হয় নাই। এটাকে বড় করে রাখছি, রিসাইজ করে রাখছি, এই জন্য হয় নাই। ঠিক আছে, এখন আমরা যদি কি করি, কোন অনেক সময় সবগুলা সেলকে এক করতে চাই, ঠিক আছে, তখন আমরা এখান থেকে কি করতে, অটো করে দিব। কোথায় থেকে? এই যে ফরম্যাট থেকে। অথবা তুমি চাইলে এখানে নাম্বার বসাই দিতে পারো, রো হাইট ধরো তুমি এখানে দেওয়া কত, 15, রোগুলা 15 মতো কি সাইজ নিয়ে নিছে। আবার তুমি যদি চাও না এটা, এই রো কলামকে তুমি কি করবা, ধরো 10 দিলা, কলামকে কি দিলা, 10।
এখানে আছে কত 31। ও মাই গড, ধরো 20 দিতে এলে সেটা মিলবে। এখন দেখো, এখন সবগুলা সেল কি হয়ে গেছে, সমান হয়ে গেছে। এখানে একটা সেল মার্কস করা, এই জন্য এটা এরকম দেখাচ্ছে। এখন সব সেল সমান। ক্লিয়ার কিনা, বুঝতে পারছো? আগে আমার সেল এলোমেলো ছিল না, এখন আমি কি করে ফেলছি, সেল সবগুলো সমান করে ফেলছি। তুমি যদি চাও আরো ছোট করবা, এখন আবার যাও কোথায়, রো হাইটের মধ্যে যাও, এখানে দাও 10। ঠিক আছে, কত দাও, 10 দাও। আর আমরা এখানে কলাম থেকে দিই কত, কলামও 10 দিই। ঠিক আছে, কলামও কত দিই, 10। এখন কি রো এবং হাইট আমরা কি সমান দিচ্ছি, তাই না? এখন গড়গুলা কি, সব গড়গুলো সমান। ক্লিয়ার? তাহলে আমরা এরকম যদি অনেক সময় ফরম্যাট নষ্ট হয়ে যায়, আমরা চাইলে ইচ্ছা মতো সবগুলোর আমরা একটা ফরম্যাট নিয়ে আসতে পারবো, রো এবং কলামের হাইট ওয়াইট থেকে। ঠিক আছে, ক্লিয়ার? এবং রিসাইজ থেকে। আমরা এইটুকু ক্লিয়ার কিনা সবাই? ওকে, ক্লিয়ার না থাকে আমাকে বলবা, নাহলে আমরা সামনে এগোতে পারবো না। ওকে, আচ্ছা এখন আমরা দেখবো যোগ বিয়োগ। আমরা জানি যে এক্সেল আমরা আগে শিখেছি যে এক্সেল দিয়ে মূলত কি করা হয়। আমরা যা প্রথমে শিখছি না যে এক্সেল মূলত ক্যালকুলেশন একটা কি নেই, হ্যাঁ সফটওয়্যার, তাই না? আমরা বলি নাই স্প্রেডশিট প্রোগ্রাম, তাই না? এখন কিভাবে আমরা এখানে হিসাবটা করব, যোগ বিয়োগ করি। আমরা কি করব, এখানে যোগ বিয়োগ করবো। আচ্ছা ধরো আমরা 50 আর 20 আমরা যোগ করব। খেয়াল করো, সবাই খেয়াল করো, আমরা একটু বড় করে নেই, সেক্ষেত্রে আমাদের সহজ হবে। ওকে, ধরো এই ঘরে আমি কি লিখলাম, 50 লিখলাম, আর এই ঘরে কি লিখলাম, ধরো 20। এটা আমরা যোগ করবাম, কি করবাম, যোগ করবাম। আচ্ছা এক্সেলে কয়েকভাবে যোগ করা যায়। ঠিক আছে, যোগটা একেবারে তুমি যে কোনো জায়গায় যে কোনো অবস্থানে রেখে যোগ করতে পারবা। যেমন তুমি ধরো এই এই ঘরে তুমি ধরো এটা যোগফল নামাবে, অথবা এইখানে নামাবে, অথবা এইখানে, যে যেখানে ইচ্ছা সেইখানে খুশি নামাইতে পারবা, সমস্যা নাই। সেক্ষেত্রে কি করতে হবে, একটা ইকুয়াল দিতে হবে। ঠিক আছে, এই এই এক্সেলের মধ্যে যখন সূত্র নিয়ে কাজ করবা, বড় বড় ফর্মুলা নিয়ে কাজ করবা, তোমার সর্বপ্রথম কি দিতে হবে, একটা ইকুয়াল দিতে হবে। ইকুয়াল দিতে হবে, ইকুয়াল না দিলে ক্যালকুলেশন হবে না। ইকুয়াল লাগবে, ঠিক আছে, শুরুতে কি লাগবে, একটা ইকুয়াল লাগবে। ইকুয়াল দিলে তোমাকে বুঝবে কি, তুমি কি কিছু একটা করতে চাচ্ছ, যোগ বিয়োগ গুণ ভাগ করতে চাচ্ছ। ঠিক আছে, এখন মনে করো আমরা এর আগে প্রথমে শিখছিলাম না, এটা কত নাম্বার সেল জানি, ই। তা আমরা ই লিখি এখান থেকে, আর এখান থেকে কত লিখি, 12 লিখি। সিলেক্ট হয়েছে অটোমেটিক, সিলেক্ট হয়ে গেছে না? আচ্ছা, এখন আমরা এখান থেকে যোগ চিহ্ন দিতে পারি। যোগ চিহ্ন চিহ্ন নাকি, আমরা আগে সহজভাবে শিখি, যোগ চিহ্ন দিলাম। ঠিক আছে, আমাদের কিবোর্ডে যোগ চিহ্ন দিলাম, তারপরে এটার এই ঘরের নাম বলো, F12। সিলেক্ট হয়েছে। এখন যদি আমি এন্টার দেই কিবোর্ড থেকে, দেখো কি হয়ে গেছে, যোগ হয়ে গেছে। ক্লিয়ার কিনা? তাহলে এই যেটা যোগ হয়ে গেল। এখন আমরা এটারে আমরা এভাবে করতে পারতাম, ইকুয়াল টু সাম, নিয়ম যেটা। ঠিক আছে, আমরা এই ঘর সিলেক্ট করলাম, কোলন দিলাম, এই ঘর সিলেক্ট করলাম, কোলন দিলাম, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। হয়েছে কিনা, হয়েছে? তাহলে আমরা যোগ এইভাবে করতে পারি, আবার আমি যেভাবে এইভাবে আমরা আবার অটো সাম দিয়ে করতে পারি। অটো সাম দিয়ে কেমনে, ধরো এই ঘরে রাখলাম, অথবা এই ঘরে রাখলে হবে, সমস্যা, যে কোনো ঘরে রাখলে যোগ করলে হবে, কোনো সমস্যা, নো প্রবলেম। তাহলে আমরা এই ঘরে সিলেক্ট ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে এই যে অটো সাম আছে, এখানে কি আছে, এই যে সাম, সামে ক্লিক দিলে দেখো পুরো ফরম্যাটটা চলে আসছে। আসছে কিনা, আসছে? আচ্ছা আমরা যদি আরেকটা কাজ করি, এই সোজা ঘরটার মধ্যে রাখি, এখানে আমরা কি করি, অটো সাম করবো। খেয়াল করো, মজার বিষয় না? এখন তুমি কি করছো, এই লাইনটারে তুমি সিলেক্ট করে অটোমেটিকলি কি অটো সাম করে ফেলছে। তোমার কিছু করা লাগছে, তুমি জাস্ট এন্টার দিবা, হয়ে গেল। সহজ না? আগে আমি নিজে যোগ করলাম, তারপরে আমি ফর্মুলাতে যোগ করলাম, তারপর অটো সাম করলাম। অটো সামে কি করছে, অটো সামে বলি আমি কিছু করি নাই, আমি জাস্ট এই সোজা রেশিওতে ঘরটার মধ্যে রেখে জাস্ট আমি কি করছি, এখানে এখানে কি করছি, সামে ক্লিক দিছি, দেখো অটোমেটিকলি সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হয়ে এন্টার দিলেই আমার রেজাল্ট চলে আসছে। ক্লিয়ার কিনা? আচ্ছা এইভাবে আমরা যোগ করতে পারি। আচ্ছা বিয়োগ কেমনে করতে পারি,
বিয়োগ আমরা ধরে যদি বিয়োগ করবাম, কেমনে করবাম খেয়াল করো। আমরা বিয়োগ আগে যেভাবে করছি এভাবে করতে পারবো। ধরো আমরা এখান থেকে ইকুয়াল টু বড় সংখ্যা মাইনাস ছোট সংখ্যা, বিয়োগ হয়ে গেল না? হইলো কিনা? আবার আমরা এইভাবে করতে পারি, ইকুয়াল টু সাম, ঠিক আছে, বড় সংখ্যা মাইনাস কি ছোট সংখ্যা, ব্র্যাকেট ক্লোজ। হয়েছে কিনা? হয়েছে? আচ্ছা, তাহলে আমরা এইভাবে কি করতে পারি, এখান থেকে যোগ বিয়োগ করতে পারি। আচ্ছা, এখন আমরা করব গুণ। আমরা কি করব? গুণ। আমি কারণ বেসিক বিষয়টা বোঝাচ্ছি কেন, যাতে তোমরা সহজে ধরতে পারো, তোমাদের কাছে সহজ মনে হয়। আমি এটা অন্যভাবে দেখাইতে পারতাম, বাট ওইভাবে দেখাচ্ছি না, জাস্ট একেবারে একেবারে সহজভাবে দেখাচ্ছি। ওকে, তাহলে আমরা আমরা এটাকে, তোমরা একটা কাজ করি, আমরা এটাকে গুণ করি। ইকুয়াল টু আমরা কি করব? গুণ করব। গুণ করে সেম ওটার মতোই আমরা 50কে প্রথম সিলেক্ট করলাম, অথবা এই ঘরের নাম যদি লিখে দিই, লিখে দিলেও হবে। ইন্টুর কি দিতে হবে? ইন্টুর একটা চিহ্ন দিতে হবে। এটা কই আছে? এখানে যে স্টার, হ্যাঁ স্টার হলো ইন্টু। আমাদের এই যে ক্যালকুলেশনের মধ্যে খেয়াল করো, স্টার আছে এখানে, এবং এটা আছে কই? এদিকে এইটের উপর আছে, এইটের উপর, হ্যাঁ গুণ চিহ্নটা। এখন যদি এখানে ক্লিক দেই, 20-এ ক্লিক দিয়ে অথবা লিখে দিলে হবে এটা কত নম্বর ঘর, এটা লিখে দিলে হবে, অথবা ক্লিক দিলে হবে। ঠিক আছে, তারপরে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। বুঝাইতে পারলাম কিনা? বুঝছো? তাহলে এটা গুণ হয়ে গেল। গুণ বুঝছি আমরা? আচ্ছা, আমরা ওই সামের ইয়াদাও করতে পারবো, ফর্মুলা করতে পারবো, ইকুয়াল টু সাম ফার্স্ট ব্র্যাকেট, আমরা এটা ধরলাম, গুণ চিহ্ন দিলাম, তারপর আবার 20-এ ক্লিক দিলাম, আবার ব্র্যাকেট ক্লোজ করলাম, রেজাল্ট হয়ে গেল। ক্লিয়ার কিনা? ওকে, তাহলে আমরা গুণ করে ফেলছি। এখন আমরা কি করব? ভাগ করব। ভাগ করলেই আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ শেষ। ঠিক আছে, তাহলে আমরা আবার কি করব? ইকুয়াল টু দেবো। ইকুয়াল টু দেওয়ার পরে আমরা এই যে এই সংখ্যাতে ক্লিক দেবো, ভাগ দেবো 20 দিয়া, তাই না? তা বাকের একটা চিহ্ন আছে না, এইরকম ওই যে অবলিকের মধ্যে এরকম চিহ্ন আছে, খেয়াল করো। তারপরে এই করে ক্লিক দেবো, ক্লিক দেওয়ার পরে আমরা এখানে এন্টার দেবো, এন্টার দিলে এই যে রেজাল্ট চলে আসছে। ক্লিয়ার? তাহলে আমরা মাইক্রোসফট এক্সেল দিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ শিখে ফেলছি। ক্লিয়ার? আচ্ছা, এটা আমরা শিখে ফেললাম। ওকে, এটা সহজ না? একেবারে সহজ লাগছে? ওকে, এগুলো পারবো না আমরা ইনশাল্লাহ। আচ্ছা, আচ্ছা, আজকে আমরা আরেকটা বিষয় শিখবো, যে এক্সেলকে আমরা অ্যাডভান্স লেভেলে, হ্যাঁ আমরা শর্টকাট দিয়ে কি ওপেন করতে পারি। আমরা কই যাবো এখন? এখান থেকে আমরা এক্সেল সিলেক্ট করবো আর কি, বা সার্চ করবো। ঠিক আছে, এক্সেল সিলেক্ট করার পরে এই যে খেয়াল করো, ওপেন ফাইল লোকেশন। ওপেন ফাইল লোকেশন ক্লিক দিয়ে আমরা চলে যাবো কোথায়? এই যে এক্সেলের উপরে রাইট বাটন ক্লিক দিব। এক্সেলের উপর কি করবো? এক্সেলের উপরে রাইট বাটন ক্লিক দেবো, যে আমরা কই যাবো? প্রপার্টিস যাবো। প্রপার্টিসে কি আছে এখানে খেয়াল করো, আমরা শর্টকাট কি চাপবো, অটোমেটিক্যালি এক্সেল ওপেন হবে। মজার বিষয় না? বুঝাতে পারলাম কিনা? তোমার এক্সেল খুঁজে বার করতে হবে না। আমরা তো এর আগে দেখাইছি যে এক্সেল আমরা স্টার্ট থেকে বের করতে পারি, আমরা সার্চ থেকে বের করতে পারি, পারি না? আমরা রাইট বাটনে ক্লিক দিয়ে বার করতে পারি। এবার আমরা দেখাবো তোমাদেরকে এক্সেলকে কিভাবে আমরা শর্টকাট দিলে, কিবোর্ড থেকে শর্টকাট দিয়ে অটোমেটিক এক্সেল ওপেন হবে, তাই না? আলাদিনের চেরাগের মতো। ঠিক আছে, আচ্ছা খেয়াল করো, এইখানে খেয়াল করো, এই যে এখানে কি করা আছে, একটা শর্টকাট দেওয়া ছিল, আমি কেটে দিলাম। এখন তুমি কি শর্টকাট দিবা? তুমি এখান থেকে জাস্ট খালি তুমি কিবোর্ড থেকে ইচ্ছা মতো একটা শর্টকাট দিতে পারো। ধরো কন্ট্রোল ওয়াল্টার, আমরা আরেকটা সংখ্যা ধরো ধরো এক্সেল এর দেই, তাই না? কারণ এটার সাথে কি আছে? হ্যাঁ, এক্সেল এর সাথে মিল আছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা কন্ট্রোল প্লাস অল্টার প্লাস দিলাম, দেওয়ার পর এটা কি করবো? আমরা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পর আমরা কন্টিনিউ চাপ দিব, চাপ দেওয়ার পর এখান থেকে ওকে করব। ঠিক আছে, আমরা এখন কি এক্সেল ওপেন আছে? ওপেন না, এটা শর্টকাট। এখন আমরা কি করব? আমাদের কম্পিউটার থেকে কন্ট্রোল অল্টার ক্লিক দিব, এক্সেল ওপেন হয়েছে। বিষয়টা মজার না? তাহলে আমরা এক্সেল খোঁজা দরকার নেই, আমরা জাস্ট শর্টকাট দিয়ে রাখবো। আমরা শর্টকাট দিয়ে আমরা এক্সেলকে কি করতে পারবো, এখান থেকে সহজে ওপেন করতে পারবো। বুঝতে পারছি কিনা? এইভাবেই
হ্যাঁ, ওয়ার্ডে করতে পারবো, পাওয়ার পয়েন্ট সব দিয়ে করতে পারবো। এটা আমরা পরে দেখাইলাম আর কি, তোমার আগে দেখাইতে পারতাম। আগে দেখালে মজাটা থাকতো না, এখন যেমন আকর্ষণ আছে প্রথম দিকে আকর্ষণ থাকতো না। ক্লিয়ার কিনা? তাহলে আমরা মোটামুটি এক্সেল কিভাবে ওপেন করা লাগে এটা আমরা শিখে গেছি, একেবারে একেবারে সহজ হয়ে যাচ্ছে না বিষয়গুলো। ওকে, আবার দেখায়। হ্যাঁ, আমরা ধরো কই যাব, আমরা এই যে সার্চে যাবো অথবা অল্প গ্রামে যাবো, যেখানে যাও এখানে যাই কি এক্সেল কি করবা, সার্চ করবা, করার পরে রাইট বাটন ক্লিক দিবা, ওপেন ফাইল লোকেশন। ওপেন ফাইল লোকেশন থেকে এই যে এক্সেলের উপর রাইট বাটন ক্লিক দিবা, এক্সেল রাইট বাটন ক্লিক দিলেই যাবে প্রপার্টিসের মধ্যে। প্রপার্টিস থেকে এই যেখানে খেয়াল করো, এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো এখন। ক্লিয়ার কিনা? চেঞ্জ করে ওকে দিলেই, অ্যাপ্লাই দিলেই হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এটা দেখলাম। আচ্ছা, আরেকটা বিষয় হলো আমরা এক্সেল উইলি ক্লোজ করে দিতে পারি। ধরো একটা এক্সেল ওপেন করছি না, শর্টকাট দিয়ে আমরা কি করতে পারবো, আমরা ক্লোজ করে দিতে পারবো। কেমনে? কন্ট্রোল কন্ট্রোল উইন্ডো, মানে ডব্লিউ আর কি, ঠিক আছে? হ্যাঁ, না এটা সেট ওর বাই ডিফল্ট সেট করা আছে অলরেডি ভিতরে। কন্ট্রোল ডব্লিউ তে ক্লিক দিলে উইন্ডো কি হয়ে যাবো, ক্লোজ হয়ে যাবো। আর কন্ট্রোল এন দিলে নতুন একটি ফাইল আবার ওপেন হবে। বুঝতে পারছো কি না? এই তিনটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। একটা হলো আমরা কি, আমরা একটা শর্টকাট নিজেরা বানাইতে পারি কিভাবে এক্সেল ওপেন করব। হাউ টু ওপেন এক্সেল উইথ শর্টকাট, মানে শর্টকাট দিয়ে আমি কিভাবে একটা এক্সেল ফাইলকে ওপেন করতে পারি। আর একটা হলো কিভাবে আমি উইন্ডো ক্লোজ করে দিতে পারি। কন্ট্রোল ডব্লিউ তে ক্লিক দিলে উইন্ডো ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে? আর কন্ট্রোল এন এ ক্লিক দিলে নতুন একটা ফাইল চলে আসবে। ক্লিয়ার? তাহলে আমরা এক্সেলের শর্টকাটও জেনে গেলাম। তাহলে এক্সেলকে আমরা কানও ধরে ঘোরাবো, বাট এক্সেল আমার এক্সেলের পাশে যাতে আমার নিজে না করতে হয়, ঠিক আছে? কারণ এক্সেলকে আমরা পুরো ক্যাপচার করে ফেলছি, নাকি? এক্সেল এখন আমাদেরকে হাতের মুঠে না, নাকি? এক্সেল থেকে আর ভয় আছে কারো ভয় নেই ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, তারপরে আমরা এটাকে কি করব, ধরো যে কোনো ফাইল যদি আমরা চাই, এখানে চাইলে কি করতে পারবো, আমরা সেভ করতে পারবো। সেভ আমরা গতকালকে দেখাইছি না? আচ্ছা, এখন আমরা একটা ডাটা এন্ট্রি ফর্ম আমরা বানাবো, কিভাবে ডাটা এন্ট্রি করতে হয়, তাহলে তোমরা বুঝতে পারবা। গতকালকে সেভ দেখাইছি না? এই যে আমরা ফাইলে ক্লিক দিয়ে আমরা সেভে যাব। সেভে যাওয়ার পর আমরা এটা আমাদের বিভিন্ন লোকেশনে আমাদের প্রয়োজন অনুসারে এটি সেভ করে রাখবো, ওয়ার্ডের মতোই কেলিয়ে সেভ করে রাখবো। পরবর্তী যাতে আমি কি পাই, খুঁজে পাই। এখন শিখাইছিলাম না? না শিখাইলে এখন শিখাই দিলাম। এই যে বলতেছে আগে এরকম একটা ফাইল আছে, এই যে গতকালকে শিখাইছে, এই যে এই ফাইলটা কি করতে হবে, একটু চেঞ্জ করে দিতে হবে, তাহলে সেভ হয়ে যাবে। ওই যে সেভ হয়ে গেছে, বুঝছো কি না? তাহলে আমরা ফাইল সেভ করে শিখে ফেলছি। আচ্ছা, এখন আমরা একটা কি করব, ডাটা এন্ট্রি ফর্ম ইন এক্সেল আমরা ধরো, তাহলে তোমাদের আরো তোমাদের এখান থেকে কি আসবে, তোমরা আরো এখান থেকে আরো ফিডব্যাক নিতে পারবা। ধরো আমরা এখানে লিখলাম, হেডিং লিখলাম কি, ডাটা এন্ট্রি ফর্ম, ঠিক আছে? ফর্ম ইন এক্সেল। ওকে, এখন আমরা ডাটা এন্ট্রি করি। আমরা ডাটা এন্ট্রি করার শুরুতে কি কি থাকবে, থাকে কি সিরিয়াল, তাই না? এসএল, এসএল থাকে না? তারপর থাকে কি নেম, ধরো নেম থাকে নাকি? তারপর থাকে কি, তারপর থাকে মোবাইল নাম্বার ধরো, ঠিক আছে, অথবা অ্যাড্রেস, অ্যাড্রেস। তারপর থেকে কি ফোন নাম্বার বা মোবাইল নাম্বার, ঠিক আছে? তারপর মনে করো সিটি, তারপরে কি থাকবে, সিটি, ঠিক আছে? তারপরে কান্ট্রি ধরো, হ্যাঁ, ধরো তোমরা দেখে আন্তর্জাতিক মানে ডাটা এন্ট্রি করবা, ঠিক আছে, তখন এটা লাগবে। ক্লিয়ার কিনা? এটুকু বুঝছো? এখন আমরা খেয়াল করো, এখন আমরা এটাকে কি করব, এটাকে আমরা ধর 10 জনের ডাটা এন্ট্রি করবো, তাহলে 10টা করে এখান থেকে আমরা কি করি, সিলেক্ট করি, অথবা পরে করতে পারবা, সমস্যা নেই। ওকে, খেয়াল করো, আমরা এটা একটা সুন্দর একটা ফরম্যাট নিয়ে আসবো। এটা সাদা একটা গড় এক্সেলের, ঠিক আছে? এখানে খেয়াল করো, এখানে এসএল আছে, নেম আছে, অ্যাড্রেস আছে, মোবাইল আছে, সিটি আছে, কান্ট্রি আছে। আচ্ছা, এসএল বলতে সিরিয়াল 1 2, তাই না? 1 2 যদি আমরা লিখি এক্সেলের মধ্যে, সেক্ষেত্রে আমাদের এটা অনেক সময় লাগবে, ভুলও হইতে পারে। এক্সেল একটা মজার বিষয় আছে, অটো নাম্বার এখানে কি ফিল হ্যান্ডেলিং করা যায় সহজেই। সেটা কেমনে, ধরো তুমি 1 এবং 2 লিখছো, এক্সেলকে বলতেছো 1 এবং 2, 2 পরে কি হবে, 3 হবে, এক্সেল বুঝে গেছে। এখন জাস্ট এটা ক্লিক দিবা, জাস্ট আমরা কি করলাম, এটাকে এইটুকু বুঝতে পারছো কিনা, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই যে প্লাস সাইন আসছে না,
এখানে ধরে আমরা এই নিচে নিয়ে আসবো, দেখবা নাম্বার চলে আসছে, অটোমেটিক নাম্বার চলে আসছে। এখানে নাম্বার আমার কি করতে হয় না, এন্ট্রি করতে হয় নাই। আবার আমরা দেখাই, ঠিক আছে। ধরো আমরা এখানে 1 লিখলাম, 1 লেখার পরে 2 লিখলাম, 2 লিখে জাস্ট আমরা কি করলাম, এই যে প্লাসে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে এখানে চলে আসছে, নাম্বারগুলো তো চলে আসছে। এখন আমি যদি চাই, এখন আমি প্রশ্ন করতে পারো স্যার 1-এর পরে যদি 3 লিখি, 3-এর পরে কি আর 5 আসবে, 5-এর পরে কি 7 আসবে? হ্যাঁ, কারণ তুমি কম্পিউটারকে বলতেছো কি বেজোড় সংখ্যা আনার জন্য, কারণ একটা কাউন্টে সে বুঝতেছে না, 1 বুঝতেছে না, এবং 1-এর পরে যখন আরেকটা সংখ্যা দিচ্ছে তখন সে বুঝে গেছে এটার পরে এটা হবে, সে এইভাবে কাজ করতে থাকবে, ঠিক আছে। তাহলে 1-এর পর 3 দিলাম, এখন দেখবা 1 3 5 7 9 এইভাবে আসা শুরু করছে, বুঝতে পারছো? হ্যাঁ দাও, ওইভাবে আসবে। হ্যাঁ, এখন 1-এর পর 5 দাও, সমস্যা নাই, 1-এর পর 5 দিলে এই রেশিওটা মেনটেন করবে সে, ঠিক আছে, এই রেশিওটা কি মেনটেন করবে, বুঝতে পারছো? তুমি যা রেশিও দিবে এখান থেকে বেজুর রেশিওটা এখানে সে মেনটেন করবে, ক্লিয়ার কি না? তাহলে আমরা এইভাবে কি করতে পারবাম, নাম্বার অটোমেটিকলি নিয়ে আসতে পারবো। আমরা চাইলে যে কোনো বারের, আমরা এখানে যে কোনো বার, ধরো সানডে মানডে, হ্যাঁ আমরা লিখি সানডে, লিখে আমরা টান দিই, দেখবো টোটাল সপ্তাহের বারের নাম অটোমেটিক চলে আসছে, আসছে কি না? আচ্ছা, তারপরে আমরা যদি এখানে লিখি ধরো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল যদি লিখি, সেটাও চলে আসবে, ঠিক আছে। ধরো আমরা এখানে একটা মাঝখানে একটা লিখি মার্চ, ধরো মার্চ লিখলাম, লিখে আমি যদি টান দিই, দেখো পুরো কি মাসের নাম চলে আসছে অটোমেটিকলি, তাই না? তো এইগুলা কি আমাদের একেবারে সহজ। আচ্ছা, এইগুলা কোথায় থেকে আসে? এইগুলা এক জায়গা থেকে আসে, এটা হলো কি এডিট ডাটা লিস্ট, ঠিক আছে। আমরা আজকে এটা আলোচনা করব না। এখানে যারা আছো, আমি যদি মামুন সাদিক তাদের নাম লিখি, দেখবো সবার নাম যদি এন্ট্রি করা থাকে সবার নাম চলে আসবে। এটা আগামীকালকের জন্য এটা ম্যাজিক রইলো, বা আগামীকালের জন্য এটা কি আমাদের জন্য কি একটা আকর্ষণ রইলো, এটা আমরা আগামীকালকে দেখাবো যে কিভাবে ডাটাকে আমরা কি করতে পারি, আমরা ডাটাকে কিভাবে নিজেরা কাস্টম করে আমরা নিয়ে আসতে পারি। পরবর্তী একজনের নাম লিখে সার্চ দিবা, টোটাল ডাটাটা চলে আসবে, বুঝতে পারছো? এইরকম ভাবে যেমন আমরা সানডে লিখে ক্লিক দিচ্ছি, সব চলে আসছে, এই ডাটাগুলো এক জায়গায় আছে অলরেডি, কি বাই ডিফল্ট এগুলো কি এক জায়গায় আছে। কোথায় আছে এটা কালকে দেখাবো, আজকে দেখাবো না। আমরা আজকে এইটুকুই আমরা দেখি, আমরা ডাটা এন্ট্রি ফর্মটা কমপ্লিট করি এখান থেকে, তাহলে আমরা আরেকটু ক্লিয়ার হয়ে যাবো। আমরা এখানে 1 লিখলাম, 1 লেখার পরে 2 লিখলাম, 2 লেখার পরে আমরা এখান থেকে কি করলাম, এখানে টান দিয়ে চলে আসলাম, নাম্বার চলে আসলো, তাই না? এখন আমরা নাম যদি আমাদের জানা থাকতো, ধরো আমাদের নাম যদি একজন জানা থাকতো, ওইখানে এন্ট্রি করা থাকতো, জাস্ট ক্লিক দিয়ে টান দিলে নাম্বারগুলো চলে আসতো, নামগুলো চলে আসতো, বুঝতে পারছো? বুঝাতে পারলাম কিনা? যেমন আমরা এখন এখন কি করতে হবে, এখানে এন্ট্রি করতে হবে। ধরো আমরা এখানে লিখি আলামিন, ঠিক আছে। তারপরে তার অ্যাড্রেস হলো কোথায়, ধরো এরকম রিশাল লিখি, ঠিক আছে। মোবাইল ফোন নাম্বার ধরো এরকম লিখলাম। খেয়াল করো মোবাইল নাম, মোবাইল ফোন নাম্বার আগে জিরো নাই আছে, অ্যাকচুয়ালি একটা সমস্যা আছে বলি, ঠিক আছে। জিরো উঠবে না, জিরোকে আনতে হবে, এই যে এই ঘরটা বাদ গেছে, ঠিক আছে। আমরা এক কাজ করি, এটাকে কাট করে এই পাশে নিয়ে আসলাম, ওকে, শর্টকাট করে কাট করে আমরা এই পাশে নিয়ে আসলাম। এখন মোবাইল নাম্বার লিখলাম সিটি ময়মনসিংহ, ধরো, ঠিক আছে। কান্ট্রি কি বাংলাদেশ, তাই না? লিখলাম, এটা ডাটা এন্ট্রি করতেছি। এখন আমরা এইভাবে আরো যদি ডাটা এন্ট্রি থাকে সেগুলো তোমরা করলা, করে 10 তৈরি গেলা। আমি জাস্ট একটাই তোমাদেরকে দেখাই দিই, একটা টান দিয়ে হিস্ট্রি নামাই দিই, কারণ লেখার সময় নেই, ক্লাস অনেক লম্বা হয়ে গেছে। কি, আমরা এখন একটা ডাটা ফরম্যাট করে ফেলছি, তাই না? এখন আমরা এটাকে কি করব, সিলেক্ট করলাম, খেয়াল করো, সিলেক্ট করে আমরা কই যাব, এখান থেকে অল প্রোগ্রাম, সরি অল বর্ডার, অল বর্ডারে গেলাম। যাওয়ার পরে এখন দেখো আমার প্রিন্ট প্রিভিউ কেমন দেখাচ্ছে, এরকম দেখাচ্ছে। আমরা আরেকটু সুন্দর করি, আমরা এই ঘরটাকে আমরা রিসাইজ করি, একটু ছোট করে দিই সিরিয়ালের, আর নেমের ঘরটাকে একটু বড় করে দিই, আর নাম্বারের ঘরটা একটু বড় করে দিই, সেক্ষেত্রে এখান থেকে ভালো লাগবে, ঠিক আছে। এটা একটু বড় করে দিলাম, ওকে। এখন খেয়াল করো, এখন হেডিংটা আমরা হেডিং একটা কালার দিই, হেডিং একটা কালার দিলাম। আর খেয়াল করো, আমি প্রথমে বলছিলাম না যে উপরে যদি হেডিং নেই কয়েকটা সেল মার্চ করার প্রয়োজন হতে পারে, এই যে হয়ে গেছে। আমরা ধরো এই সেলটা পুরোটাই মার্চ করবো, মার্চ করে লেখাটাকে মিডিলে নিয়ে নিব। তাহলে মার্চ এন্ড সেন্টারে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর লেখাটা মাঝখানে চলে আসছে, এখন আমরা এটা মিডিলে নিয়ে যাবো। এখন লেখাটাকে আর একটু বড় করব, বড় করলে আমরা এখানে ক্লিক দিলাম, লেখাটা বড় হয়ে গেছে। এখন আমরা একটু এখান থেকে একটা কালার দিয়ে দিলাম,
বুঝাতে পারলাম কিনা? এখন আমার একটা কি হয়ে গেছে, ডাটা ফরম্যাট হয়ে গেছে, এটা আমি চাইলে কি এখান থেকে প্রিন্ট করে বের করতে পারবো। এটুকু বুঝছো কিনা সবাই? বুঝছো? পারবা না? তো এক্সেল আসলে এইভাবে মূলত কি বিভিন্ন ডাটা নিয়ে কাজ করে ডিজাইন করা হয়, বেসিক বিষয়, ঠিক আছে? তাহলে আমরা আজকে মোটামুটি ভাবে একের শুরু থেকে, হ্যাঁ, আমরা মিনি টুলবার থেকে শুরু করে আমরা রো এবং কলামে রিসাইজ করার থেকে শুরু করে যোগ বিয়োগ গুণ ভাগ, হ্যাঁ, তারপর আমরা এক্সেলকে কিভাবে আমরা শর্টকাটের মাধ্যমে ওপেন করতে পারি, ঠিক আছে, তারপর আমরা দেখলাম একটা ডাটা এন্ট্রি ফর্ম কিভাবে বানাইতে পারি, সমস্ত বিষয় আমরা এই এক্সেলের বিস্তারিত আলোচনা করলাম। আশা করি তোমরা ওটা প্র্যাকটিস করে তোমরা এই তোমাদের যে এক্সেল শেখাকে আরো সমৃদ্ধ করবা। আর আমরা আজকে এখানে শেষ করছি, আমরা পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ ক্লাসে তোমাদের সাথে কথা হবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।